নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। আজকের একটা সুন্দর টপিক নিয়ে এসেছি। আজকে আমরা আজকে স্যাটারডে যেহেতু প্রেজেন্টেশন থাকবে, ভীষণ ভালো প্রেজেন্টেশন। ওই যে বললাম মাঝের মধ্যে একটু প্রেজেন্টেশন দেখলে আপনাদেরও ভালো লাগবে। আর এই প্রেজেন্টেশনগুলোই তো আপনাকে আমাকে পরিবর্তন করতে সাহায্য করায়, নাহলে কিন্তু আমাদের জীবনের কোনো ভ্যালু নেই। একটা মানুষের ভ্যালু তখনই, আপনি ভাবুন আপনার আমার মতো একটা সাধারণ লোক রাস্তা দিয়ে হেঁটে গেলে কেউ আপনাকে এত কদর করবে না। সেখান দিয়ে হেঁটে যদি পাড়ার কোনো নেতা যেত, মন্ত্রী যেত, তার ভ্যালু আলাদা রকম। তার পাশে 4 জন ব্ল্যাক ক্যাটার্স, গার্ড, পুলিশ ভ্যান ইত্যাদি। কেন? বিকজ হি ইজ এ ইম্পর্টেন্ট পার্সন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন, ভিভিআইপি। রাস্তাতে একজন যদি মঠের মহারাজ হেঁটে যায়, তার পেছনে কত ভক্তগণ, মানে হি ইজ অলসো ইম্পর্টেন্ট পার্সন। তাহলে এই একটা ইম্পর্টেন্ট পার্সন যদি সাধারণ মানুষ থেকে হতে না পারি, তাহলে এই মানব জন্ম বৃথা। আজ অবধি পারিনি, কেটে চলেছি। ওই জায়গাটায় পৌঁছানো খুব কঠিন, অনেক পরিশ্রমের ফলে তবে হয়, তাছাড়া সম্ভব না। কিন্তু তবে আজকে যে টপিক নিয়ে আপনাদের সামনে এসেছি, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং বেশ ভালো একটা টপিক। আমরা সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে শোয়া অবধি সারাদিনে কতগুলি মানুষের সঙ্গে দেখা করি, আমরা কিন্তু কেউ গুনি না। গুনি? বেশ, তো কাল থেকে গোনা শুরু করুন যে কতগুলো মানুষের সঙ্গে সকাল থেকে রাত অবধি আপনি দেখা করেছেন। এবার কাউন্ট করে নিয়ে বাড়িতে পৌঁছাবার পর আপনি একটু চেষ্টা করে দেখবেন তো যে তাদের মধ্যে পজিটিভ মানুষ কতজন ছিল আর নেগেটিভ মানুষ কতজন ছিল। আমরা সারাদিনে কতজন পজিটিভ মানুষের সঙ্গে দেখা করি? আপনি পজিটিভ মানুষদের সঙ্গে দেখা করা মানেই দেখবেন আপনার মনের ভেতর একটা আনন্দ থাকবে, ফুর্তি থাকবে, আপনি কাজে এন্থ্রু পাচ্ছেন, এনার্জি পাচ্ছেন। কেন? পজিটিভ ভাইবস, ভাইব্রেশন অলওয়েজ বি এ গুড। কারণ পজিটিভ সামনের মানুষটাকেও ভালো করতে সাহায্য করে। কিন্তু দুঃখের বিষয় এটাই, আপনি যদি সারাদিনে 20টা মানুষের সঙ্গে দেখা করেন, সাপোজ আপনি আগামীকাল অথবা আজকে সারাদিনে 20টা মানুষের সঙ্গে দেখা করেছেন, তাদের মধ্যে নেগেটিভ পার্সেন্টেজটাই বেশি থাকে। 20টার মধ্যে দেখবেন 15টা নেগেটিভ। না, আমার দ্বারা কি আর হবে, কিভাবে হবে, বোধহয় আমি পারবো না, মানে এইরকম মানুষগুলোই আপনার বেশি আসবে। ধরুন আপনার একটা বড় ইউনিট আছে, সেখানে আপনি ইন্টারভিউ নেবেন, বেশ কিছু ছেলে মেয়েকে রিক্রুট করবেন আপনার কোম্পানিতে, রাইট? তাহলে সেই মানুষ যারা ইন্টারভিউ দিতে আসছে আপনার কাছে, তাদের মধ্যেও দেখবেন আপনি এই 80% নেগেটিভ, 20% হয়তো পজিটিভ। আপনি যখন তাকে বলবেন যে আপনি পারবেন আমার এই ইউনিট এত বড়, দেখছেন এতগুলো লোক কাজ করছে, এদের ডিপার্টমেন্টাল ম্যানেজমেন্ট করতে, স্যার এতগুলো লোকের ম্যানেজমেন্ট মানে না, মানে ইয়ে, মানে হ্যাঁ, মানে ঢকিলতে শুরু করা, ভয় পেয়ে যাওয়া। তাহলে আমরা নেগেটিভ এত বেশি সারাদিনে আমরা মেলামেশা করি, সামনে পিছনে আশেপাশে শুধু নেগেটিভ, তাই না? কেন বলুন তো? এই 100টা মানুষের মধ্যে 80টা নেগেটিভ মানুষ কেন? আপনি বলবেন যা, ও তো বাইরের লোক। না, আপনার বাড়ির লোকও আছে। আপনার বাড়িতে যদি 4 জন মানুষ থাকে, তাদের মধ্যে 3 জন নেগেটিভ। নেগেটিভ মানে সবেতেই না, না আমার দ্বারায় বোধহয় আর হবে না, আমি আর পারবো না। দেখবেন এইরকম মানুষগুলি আপনার পরিবারেও বেশি, আমাদের পরিবারেও তাই। কারণ আমাদের চারিদিকে এত বেশি নেগেটিভ দেখি, দেখে দেখে আমরা অভ্যাস করে ফেলেছি। আমাদের ব্রেনের মধ্যে এই নেগেটিভিটিটা পুরো সিলেক্ট হয়ে গেছে একদম, ওটাই বারবার দেখি। কেন?
চলুন দেখি আপনি যেদিন এই নেগেটিভ মানুষগুলির কাছ থেকে নিজেকে সরাতে পারবেন, এই নেগেটিভ মানুষগুলি থেকে নিজেকে দূরে রাখতে পারবেন, সেদিন আপনি জীবনে কিছু করতে পারবেন। আদারওয়াইজ ইউ ক্যান ডু এনিথিং। কিচ্ছু পারবেন না আপনি। আপনি ওই নেগেটিভ মানুষগুলোর মতোই পজিটিভ ভাবতে 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 ভাবতেও একবার দেখবেন নেগেটিভিটি দিকেই চলে গেছেন। কেন? আমি শুধু এই মানুষগুলোর জন্য, আজকে যতজন টিভির পর্দার সামনে বসে আছে, স্টুডেন্টস হোক, চাকরি করছে, যারা চাকরি খুঁজছে, হাউস ওয়াইফ, ফ্যামিলি পারসন, বয়স্ক মানুষ, সারা দিন আমার বোধহয় আর কিছু হলো না, হরি দিন তো গেল, সন্ধে করো, পার করো আমারে। কেন মশাই আপনাকে পার করে দেবে? কেন আলাদা করে কি আমরা ট্যাক্স দিয়েছি নাকি ভগবানকে যে তিনি আমাকে পার করে দেবে? এখন তো রাস্তা পার হতে গেলেও ট্যাক্স দিতে হয়, নদী পার করতে গেলেও তো ট্যাক্স দিতে হয়, হচ্ছে তো? তাহলে বৈতরণী পার করবো, ভগবানের কাছে পৌঁছাবো, সেখানে ট্যাক্স দিতে হবে না? আমি কি দিয়েছি? আপনাকে কেন বৈতরণী পার করবে ভগবান? শুধু আমরা বলেই খালাস, হরি হে পার করো। হরিকে কি ঠেকা দিয়ে রেখেছি আমরা? না, আমাকে বলুন বুঝিয়ে। আমরা হরি ঠাকুরকে কি ঠেকা দিয়ে রেখে দিয়েছি যে আমাদের পার করে দেবে? কেন? উনি কেন পার করে দেবেন? বছরে কদিন হরে কৃষ্ণ বলেন আপনি, তাই না? সুতরাং তার জন্য তো আমরা কিছু করিনি, তাকে ট্যাক্স দিয়েছি? কিছুই করিনি। তাহলে কেন সে আমাদের পার করার দায়িত্ব নেবে? আর এই নেগেটিভ বলা মানুষগুলো থেকে দূরে থাকুন আপনারা। আজকের এই অনুষ্ঠানটা খুব মনোযোগ সহকারে দেখুন। আমি বলছি যে আশা করছি আপনি আজকের পর, এটা তো ইউটিউবে থাকবে, আপনি দেখবেন আপনার অনেক নেগেটিভিটি আস্তে 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 চলে যাচ্ছে। একটাই কারণ, সঙ্গ দোষে অঙ্গ হসে। আমাদের যেমন সঙ্গ থাকবে আমরা সেই রকমই হব, না হলে কোনো চান্স নেই। আপনি এক সঙ্গে মেলামেশা করবেন আর আপনার রেজাল্ট, ফলাফল আরেক রকম হবে, কখনোই হতে পারে না। আপনি খারাপ সঙ্গ দোষে মিশছেন আর আপনি চাইছেন না আমার সব ভালো ভালো হবে, কখনোই হতে পারে না। আজকে একটা খারাপ কাজ করা মানে সেটা পাপ, যেটা আমরা বলে থাকি মানুষের কাছে। পাপ পুণ্য হিসেবে আমরা এটাকেই মেনে নিয়েছি, তাই না? তাহলে আপনার ফলাফলটাও সেরকম, কারণ রেজাল্ট তো এখানেই হবে। তাহলে আমরা কেন খারাপ কাজ করে ভালো ফল পাবো ভাবছি? যারা ভালো কাজ করছে তারা জীবনে খারাপ পেলেও ভালোটার আশাই করে। হ্যাঁ, একদিন না একদিন তো ভালো ফল পাবোই আমরা, তারা ভেবেই আসে। তাই ভালো কাজ করুন, নেগেটিভ মানুষগুলো থেকে দূরে থাকুন। হ্যাঁ, তাহলেই দেখবেন ভালো থাকা যায়। আর আজকের অনুষ্ঠানটা ওই জন্যে, ফোন না, ফোন রোজ হয়, কারণ আজকে তো প্রেজেন্টেশন, আপনারা জানেন আজকে টক শো না। তাই ফোন করার যাদের বিশেষভাবে প্রয়োজন আছে, যারা খুব ভাবাভাবি করছে যে হ্যাঁ আজকে ফোন করাটা খুব দরকার আছে, তার জন্য নিচে দুটো নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে কল করতে পারেন। ওনাদের সঙ্গে নিশ্চয়ই আপনার কথা হবে। যাই প্রেজেন্টেশনে, নিজের ভেতর থেকে নেগেটিভিটি কি করে দূর করা যায়। শুধু নো, জীবনে সারা দিন শুধু নো, সব দিকে না। এত মানুষ নেগেটিভ কেন হবে না? আপনি আমি যেদিকেই তাকাই না কেন শুধুই তো নেগেটিভ। না, এটা হবে না, ওটা পারবেন না, ওটা খাবেন না, ওটা করবেন না, এটাই তো সারাদিন।
চলুন দেখতে থাকি। আজকের এই নেগেটিভিটি আপনাদের মন থেকে দূর করে দেব। এত নো যদি আপনার চোখের সামনে বারবার ঘোরাঘুরি করে, আপনি পারবেন নিজেকে পজিটিভ রাখতে? নেভার, হতে পারেই না। কারণ বারবার নেগেটিভ দেখতে দেখতে, শুনতে শুনতে, বলতে বলতে, ভাবতে ভাবতে একটা মানুষ নেগেটিভই হয়ে যায়। তার জীবনে অনেক মনের মধ্যে জোর থাকলেও সেই এক জোরটা একটা সময় আসে, সে হারিয়ে ফেলে। এটাই বাস্তব, এটাই স্বাভাবিক। রাস্তার কিছু পাথর ছিল, তা একজন পথ দিয়ে হেঁটে যাচ্ছিল, হঠাৎ কিছু পাথর মানুষটিকে ডেকে বলে, ও দাদা, রাস্তার পাথরগুলো। তা মানুষটি খুঁজে পায়নি কারা কথা বলছে, এখানে কেউ নেই। তারপর তাকালো, দেখলো, বলছে রাস্তার পাথরগুলো কথা বলছি আমরা। বলছে আমাদের কি সারা জীবন এরম ভাবে পা দিয়ে মারিয়ে মারিয়ে যাবেন? আমাদের কি আর কোনো ভ্যালু নেই? আমরা কি কোনোদিন সম্মান পাবো না, দাম পাবো না কোনোদিন? রাস্তার পাথররা বলে। তো তখন রাস্তার ওই পাথরগুলিকে বলে সে ভদ্রলোক যে কেন দাম পাবে না? আপনারা যেরম ভাবে যাদের সাথে মেলামেশা করবেন তাদের দাম পাবেন। বললো কবে আর পাবো? বললো কালকে সকালেই পাবে। বললো হঠাৎ এক চালওয়ালা, চাল বিক্রি করে, সে চালের গোডাউন আছে, সব রকমের চাল পাওয়া যায়, মিনিকাট, মাসকাঠি, ইন্ডিয়া গেট, বাসমতি সব আছে। তো পাথরগুলিকে নিয়ে গিয়ে গুঁড়ো করে করে একদম চালের মতো ছোট্ট ছোট্ট সাইজ করে চালের মধ্যে মেশাতে থাকে। তো তারপর ওই ভদ্রলোক যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, একদিন চাল কিনতে যায়, আবার সেই পাথরগুলো বলে, ও দাদা, আপনার আশীর্বাদে আজকে আমরা দামে বিক্রি হচ্ছি, কিন্তু আমার বড় কম দাম। বলছে আপনি তো মাসকাঠি চালের সঙ্গে মিশেছেন, তাই আপনার মাসকাঠি চালের দামে বিক্রি হবে, কিছু করার নেই। আর আপনাদেরই বন্ধুরা যারা ওই বাসমতি চালের সঙ্গে মিশেছে, তারা বাসমতি চালের দাম পাবে। আপনারাও তাই, নিজেদেরকে যাদের সঙ্গে মেলামেশা ওঠা বসা করবেন তাদের মতোই হবে। বিশেষ করে বাড়ির গিন্নিদের, পাড়ার মাসিমা পিসিমাদের সঙ্গে বিকেলবেলা বসে পিএনপিসি না করে ওই সময়টা যদি কোনো সৎসঙ্গে গিয়ে কাটাতেন, আমার মনে হয় জীবনে অনেক উন্নতি করতে পারতেন। বলুন, এইসব সংসার ছেড়েই তো গিয়ে পিএনপিসিগুলো করছেন। জানো তো দিদি, ওই পাশের বাড়ির চম্পা, সে তো স্কুলে থেকে বেরিয়ে ওই ছেলেটার সঙ্গে কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে আড্ডা মারে। জানো না, ওর সাথে আবার ভালোবাসা হয়েছে, পালিয়ে যাবে মনে হয়। না, এটা কোনো আলোচনা হলো? আপনার বাড়ির ছেলেমেয়েরা কি করে দেখতে যান না? আপনার বাড়ির ছেলেমেয়েরা ধোয়া তুলসী পাতা, পাশের বাড়ি চম্পা বৌদির মেয়েই বোধহয় খারাপ। এই পিএনপিসিগুলো না করে যদি কোনো ভালো সৎসঙ্গে মেলামেশা করতেন, দেখতেন আপনার পরিবার আরও সুন্দর হচ্ছে। একটা সঠিক শিক্ষায়, আমি বলছি না সৎসঙ্গেই যেতে হবে, আপনি ওম শান্তি ওমেও যান, আরো অনেক এরকম জায়গা আছে। হরিনাম সংকীর্তন শুনতে যান, তাও তো যান না। টিভি চালিয়ে সিরিয়ালগুলো, সংসারে আগুন লাগানো সিরিয়ালগুলো দেখতে হবে। কি করে বাড়ির ছেলে মেয়েকে 4টে করে 3টে করে পরকীয়ার বিয়ে দেওয়ানো যায়? তাহলে আজকে ওইটা চালিয়ে রাখলে আমরা বাড়ির ছেলেমেয়েরা তো ওগুলো শিখছে দেখে, যে কি করে পরকীয়া করানো যায়, এগুলো সব শিক্ষা দেয়। তাহলে ওই সিরিয়ালগুলোও দেখার কোনো দরকার নেই কিন্তু, তাই না? যেখানে সংস্কৃতি আপনার পরিবারের সংস্কৃতি নষ্ট করে দেবে, আপনি কি চাইবেন আপনার যে সন্তান সে পরকীয়া করুক, বিয়ের পরেও এটা করুক? ওটা কি খুব সম্মানের, তাই না? তাহলে ভালো সঙ্গে আপনি মেলামেশা করবেন, ভালো রেজাল্ট পাবেন। কোনো মঠে চলে যান, সেখানে গিয়ে মহারাজ যারা আছে তাদের একটু আধা ঘন্টা কথা শুনে আসুন, জীবন বদলে যাবে। কিন্তু আমরা তো যাব না। কিছু লোক আছে শুধু টাকা টাকা করে দৌড়াচ্ছে, আরে সময় নেই দাদা, এই মিটিং আছে। ওর মিটিং করে কি করে ফেললেন আপনি? কিছু টাকাই জড়ো করেছেন, আপনার টাকা কাজে লাগবে ওই অত টাকা? একটা মানুষের প্রয়োজন আছে তো, না বলুন আমরা বড় বড় আহ্লাদ পূরণ করব, শখ পূরণ করব। একটা মানুষের কত শখ হতে পারে মশাই? যে এত টাকা রোজগার করে ভিখারিকে 10টা টাকা ভিক্ষা দেয় না, তার ওরকম টাকা রোজগারের কি দরকার? ভাবুন তো একবার। আপনি টাকা রোজগার করলেন শুধু আপনার জন্যই,
একটা মানুষ খেতে পায় না, তার দিকে কোনোদিন দেখে মায়া হয় না, তাকে কোনোদিন একদিন ডেকে খাওয়াতে ইচ্ছা করে না, তাহলে ওই রকম টাকা রোজগারের আমি মনে করি কোনো মানে হয় না। মিথ্যের ওই রোজগার, ডাক্তারে খাবে ওই টাকা তো। কারণ আমরা তো বাঙালিদের ধর্ম আছে, কষ্ট করে টাকা রোজগার করে জড়ো করে এসে সব টাকা নিয়ে গিয়ে একসময় ডাক্তারকে দিতে হয়। কেন? না খেয়ে না দিয়ে রোজগার করে শরীরে রোগ ধরে ফেলেছি তো, তার থেকে কম রোজগার করি, ভালো মন্দ খাই বাবা, বিন্দাস থাকো, এটা অনেক বড়। ওরা সুখে আছে। আর যেখানেই ব্যাংক ব্যালেন্স বেশি হয়ে যাবে সেখানে অশান্তিতে থাকবেন, ডেফিনেট অশান্তিতে থাকবেন। তাহলে মাঝের মধ্যে সময় পেলে, আমি কোনো জ্ঞান দিচ্ছি না, অত দুঃসাহস আমার নেই, বিশ্বাস করুন। আমি আপনাদের কাছে স্বীকার করি যে আমি অনেক বিরাট বড় ডাক্তারও নই, আমার থেকে অনেক বড় বড় ডাক্তাররা টিভির পর্দায় আসে, আমি ছোট নগণ্য মানুষ। আমার এই বিগত 24 বছরের অভিজ্ঞতায় যেটুকু শিখেছি, যেটা পারি সেটা একদম টেবিল ঠুকে পারি, ওখানে কাউকে নাক গলাতে দেবো না, সে আপনার পেছনে যতই ডিগ্রি থাক। যেটা পারি সেটা পারি, একদম বলে দেবই। এখানে কোনো ডাক্তারকে 4টে লন্ডনে ডিগ্রি থাকলে হাত টাকাতে দেবো না। যেটা অপারেশন করাতে হবে না তো হবে না। তাই মাঝের মধ্যে সময় পেলে একটু মঠে যান, একটু বেলুড় মঠ, এরকম অনেক মঠ আছে আপনাদের বাড়ির আশেপাশেও, বেলুড় মঠেই যেতে হবে এর কোনো মানে নেই। কোনো একটা দিন মন্দিরে গিয়ে আধা ঘন্টা চুপ করে একটু মায়ের মূর্তির দিকে তাকিয়ে বসুন, দেখবেন কত কি জীবনে অর্জন করলেন, যেটা ওই টাকার পেছনে দৌড়েও হয় না। কথাগুলো একটু মাথায় রাখবেন। আমি আপনাদের মতো অত জ্ঞানী ব্যক্তি নই, কিন্তু আমার মনে হয়েছে, কারণ এই প্রেজেন্টেশন নিয়ে আপনাদের সামনে আসি না, এগুলো আমার মনের কথা, এগুলো আমার যা শিক্ষা দীক্ষা আছে সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার এই ছোট্ট মাথায় যতটুকু অল্প শিক্ষা আছে, এটাই। আমি মহান ব্যক্তি হতে পারিনি আজও অবধিও। চলুন আবার দেখি, তাহলে এই চারিদিকে নেগেটিভ নেগেটিভ, নো নো নো, সব জায়গায়, কোথায় কোথায় চলুন দেখি একটু। তাকালেই এটা করবেন না, ওটা খাবেন না, সব জায়গায় নো। কেন এই স্টপ কেন? ইএসআর থেকে নো বেশি। মুখে বলছে ইয়েস আস্তে করে, কিন্তু ভেতরে ভাবছে বলে ফেলে ভুল করলাম না তো, পারবো তো আমি এটা। স্কুলের টিচার বলছে কি কালকে সব পড়া করে আসতে পারবি তো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ। হ্যাঁটা আস্তে আস্তে এত মিয়ে গেল আর জোর করে বেরোচ্ছে না, বোল্ডলি ইয়েস স্যার বেরোচ্ছে না মুখ দিয়ে। কেন? ভয় আছে তো। সে তো গিয়ে এখন আড্ডা মারতে বেরোবে, পড়াটা করবে কখন? তার মানে ভেতরটা নেগেটিভ অলওয়েজ। কেন আমাদের এই মনের ভিতরটা এই নেগেটিভটা কেন? আমরা কি পারি না এটা চেঞ্জ করতে? সর্বদাই নেগেটিভ, সব বিষয় নেগেটিভ। কোথায় কোথায় নেগেটিভ চলুন আর একটু দেখি। নো এন্ট্রি। আপনি রাস্তায় বেরোন, বিভিন্ন জায়গায় নো এন্ট্রি লেখা, এটা দিয়ে যাবেন না, ওটা দিয়ে যাবেন না, ওখানে নো এন্ট্রি, ওখানে ঢুকবেন না, নো এন্ট্রি। পার্কে বেড়াতে গেছেন, সেখানেও নো এন্ট্রি। কোথাও বেড়াতে গেছেন, মন্দিরে, ভালো কোনো জায়গায়, সেখানেও বেশ কিছু নো এন্ট্রি বোর্ড লাগানো। এগুলো দেখা মানে কি? নেগেটিভ তো। এমা ঢুকতে দেবে না, এখানে ঢুকতে পারবো না, মনটা খারাপ হয়ে যায় আপনার। তাহলে আপনার মনে কি হলো? যে এত পয়সা খরচা করে বেড়াতে এলাম, আজকে ভালো জায়গাটাতেই ঢোকা নিষেধ কেন? তার মানে নেগেটিভ। সেকেন্ড নেগেটিভ কোথায় চলুন। নো স্মোকিং। বাসে, ট্রামে, মন্দিরে, মসজিদে, ফ্লাইটে, এভরিওয়্যার ইউ ক্যান সি নো স্মোকিং। আবার একটা নো, বড় করে নো। আপনি স্মোকিং করেন না, কিন্তু তবুও এই নো স্মোকিং, নো স্মোকিং মানে রেস্ট্রিক্টেড, নো নো। বারবার এই নোটা দেখতে দেখতে একটা মানুষ নেগেটিভ হতে চলেছে। সেকেন্ড, নো পার্কিং। চলুন, আপনি গাড়ি নিয়ে বেরোবেন, গাড়ি এখন পার্কিং করার জায়গা পাবেন না কলকাতার বুকে, গিয়ে ঘুরে আসুন। রাস্তা অনেক আছে, যাওয়ার জায়গাও অনেক আছে, গিয়ে গাড়িটা রাখার জায়গা নেই, সব জায়গায় লাগিয়ে রেখেছে, ট্রাফিক থেকে জেনারেল পাবলিক, এভরিবডি। নো পার্কিং হিয়ার। পার্কিং এ রাখলে জরিমানা হবে। আবার একটা নো,
কত নো দেখবে একটা মানুষ বলুন তো? সারা দিনে বোধহয় 20 থেকে 25 বার নো দেখতে হয়। তাহলে একটা মানুষ 24 ঘন্টায় যদি 20-25 বার নো দেখে, তাহলে তার ভেতরটা কি হতে পারে? নো, নেগেটিভ। আরো বাকি আছে, শেষ নেই, চলুন। নো ভ্যাকেন্সি। তাহলে বেকার যুবক যুবতীগুলোর মনের মধ্যে কি আসবে? প্রতিটা অফিসের বাইরে নো ভ্যাকেন্সি, নো ভ্যাকেন্সি, নো ভ্যাকেন্সি। আরে চাকরি পাবে কোথায়? সরকারি জায়গায় নয় নেই চাকরি, কিন্তু প্রাইভেট গুলো সেখানে করতেও তো দোষ নেই, সেখানেও নো ভ্যাকেন্সি। কেন এত নো? কেন সব জায়গায় ভ্যাকেন্সি? কি শুধু বসের রিলেটিভদের? যার যোগ্যতা আছে সেও চাকরি পাবে না? নো ভ্যাকেন্সি। এই এত নো ভ্যাকেন্সি দেখতে দেখতে ওই যোগ্য ছেলে বা মেয়েটির মনের অবস্থা কি বলে? এত পড়াশোনা করাটাই তো বেকার হলো। আমি স্কুলের ফার্স্ট গার্ল ছিলাম, ফার্স্ট বয় ছিলাম, আজকে আমার মতো ক্যান্ডিডেটও একজন চাকরি পাচ্ছে না, নো ভ্যাকেন্সি। চাকরি করার ইচ্ছাটা চলে যায়। তখনই সে চায়ের দোকান, টোটো চালানো একটা শিক্ষিত ছেলে মেয়ে হয়ে এসব করতে শুরু করে, ফেড আপ হয়ে, ফ্রাস্ট্রেশনে। আর এটাই ঘটে চলেছে প্রতিদিন, প্রতি মুহূর্ত, প্রতিনিয়ত। আপনাদের বাড়ির ছেলে মেয়ের সঙ্গে এটা হয়েছে কিন্তু অনেকবার। একটা শিক্ষিত ছেলে বিভিন্ন জায়গায় নো ভ্যাকেন্সি দেখতে দেখতে 3-4 বছর পর হি ইজ সাফারিং ইন ফ্রাস্ট্রেশন, টেনশন। তার চাকরি করার মানসিকতাটা চলে যায়। অবশেষে চাকরি না পেয়ে টিউশনেও যদি মাইনে না পায় স্টুডেন্টদের, তখন কোনো দোকানে কেরানিগিরি, লাভ কি ছিল? তাহলে এত মেধাবী ছাত্র হয়ে এমন ঘটনা আমাদের বাড়ির আনাচে কানাচে প্রচুর, তাই না? তাহলে আবার সেই নো ভ্যাকেন্সি। নেক্সট, এখানে প্রেমিকার হাত ধরতে পারবেন না, আবার একটা নো। সেই স্কুল লাইফ থেকে কষ্ট করে ছেলেটা আর মেয়েটা যাওয়া ক্লাস 10-এর পরে কলেজে ভর্তি হয়ে একটু একজন আরেকজনকে প্রেম নিবেদন করেছে, আই লাভ ইউ খুব কষ্ট করে বলেছে। তাই এবার একটি ছেলে আর একটি মেয়ের আই লাভ ইউ বলার পর কি হবে? একটু একান্ত প্রয়োজন হয়, এটা স্বাভাবিক লজিক। আপনিও করেছেন, হাসবেন না মশাই, আপনিও করেছেন তো এটা। এই বাঁশবাগান, কলা বাগান, কৃষ্ণচূড়ার গাছ, এই সেই কৃষ্ণচূড়া যার তলে দাঁড়িয়ে চোখে চোখ, হাতে হাত, গেয়েছেন না? তাহলে তেমনই ছেলেটি মেয়েটি বেরিয়েছে যে সবাই পাশে পাড়ায় এলাকায় ঘুরে বেড়ালে, দাঁড়িয়ে কথা বললে কোথাও, কারণ ওই সময়টা প্রচুর গভীর কথা থাকে। ইস, কালকে দেখা করতেই হবে, কত কথা বাকি আছে, মানে এই একটা সময় তো সবাই পার করেছে, করেনি? ছেলেটি মেয়েটির সাথে অনেক কথা জমে থাকে। সত্যিকারের প্রেমে পড়লে একটু একান্তে যাবার ইচ্ছা হবে। তাহলে পার্কে, রাস্তায়, স্টেশন, প্ল্যাটফর্ম বসে গল্প করতে দেবে না, নাই নিয়ম নেই। তাহলে এখানে কি বলছে? এখানে প্রেমিকার হাত ধরা নিষেধ, চলবে না, আপনাদের প্রেম করতে দেবে না, আবার একটা নো। তখন কি মনে আসবে ছেলেটির মেয়েটির? কেন পালিয়ে যাবে না এরা? পালিয়ে গিয়ে কেন বিয়ে করবে না? প্রতিটা জায়গাতেই যদি নো নেগেটিভ। তারপর বাবাকে বলতে পারছে না, এই মাকে বলতে পারছে না, এরা জানে বাবা মাকে বললে তারাও না বলে দেবে, কাজ নেই তোদের, খেয়ে দে, হ্যাঁ কলেজে পাঠিয়েছি পড়াশোনা করতে, তুমি প্রেম করে বেড়াচ্ছ, একদম করবে না, কাল থেকে কলেজ বন্ধ, নো কলেজ, আবার নো টিউশন, কাল থেকে আবার নো। তাহলে ছেলেটি মেয়েটি কোথায় যাবে বলুন তো? চারিদিকে নো, কোথায় যাবে? নেক্সট, ছাতার আড়ালে চুমু খেতে পারবেন না। ভ্যালেন্টাইন ডে আসছে, বিভিন্ন জায়গায় বোর্ডটাও লাগানো থাকবে, সব বোর্ড ফোর্ড ঘুরিয়ে উল্টে দেবে না, হাসাহাসির কারণ নয়। তার মানে আবার একটা নেগেটিভ। ওই যে বললাম, প্রেমে পড়ার পর প্রতিটা প্রেমিক প্রেমিকারই, আপনাদের জীবনেও এটা হয়েছে, একটু আড়াল আবদাল খোঁজে তারা। এটাই প্রেম। প্রেম মানে শারীরিক নেশা,
এখন আর আগেকারের দিনের মতো রাধা কৃষ্ণ, রোমিও জুলিয়েট, মনের প্রেম তো নেই। এখনকার জীবন না, আমরা আল্ট্রা মডার্নে আছি। আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, মানে আমরা আধুনিক যুগে আছি। আধুনিক যুগে শারীরিক টানের নেশা, সেটাই প্রেম। তাহলে সেখানে তো তারা জায়গা খুঁজবেই, তাই না? সব জায়গায় নো নো নো। তাই দেখবেন এখন চারিদিকে আনাচে কানাচে ওয়েও হোটেল গড়ে উঠেছে, রমরমা চলছে। কেন? রাস্তায় জায়গা দেবেন না, পার্ক বন্ধ করে দিচ্ছে, তাহলে যাবে কোথায় প্রেমিক প্রেমিকাগুলো? কারণ তারা এখন আল্ট্রা মডার্ন ওয়েস্টার্ন লাইফ লিড করছে, তাই না? তাহলে এটাও একটা নো। নেক্সট, এখানে প্রস্রাব করিবেন না, আবার একটা নো। মানে যেদিকে তাকায় ছেলে মেয়ে এভরিবডি সবাই শুধুই না না। তো তাহলে পুরুষ মানুষগুলো এখন বাইরে ওপেনলি ইউরিন করা নিষেধ, না 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 চারিদিকেই। নেক্সট, সিগন্যাল। সিগন্যাল মানে স্টপ, ইউ ক্যান্ট ফেল দ্য সিগন্যাল লাইটস। ফেল হলে জরিমানা, অ্যারেস্টও হতে পারে ইচ্ছা করে সিগন্যাল ব্রেক করলে। তাহলে এটাও একটা নো। রাস্তায় যেতে যেতে অন্তত 10 কিলোমিটারে 10 বার দাঁড়াতে হয়। 1 কিলোমিটার ছাড়া ছাড়া এখন এক একটা সিগন্যাল পোস্ট রাস্তায়। তার অফিসে গিয়ে এত সিগন্যাল খেতে খেতে অফিসে গিয়ে কাজের মন লাগে, জোর করে করতে হয়। ভেবে বলুন তো, যারা নিজেরা গাড়ি ড্রাইভ করে অফিসে জব করতে যান, ড্রাইভার ছাড়া নিজেরা ড্রাইভ করে যান, এই এতগুলো সিগন্যাল পোস্টে দাঁড়াতে দাঁড়াতে কোনো পজিটিভ মাইন্ড আর থাকে? মাইন্ডটা নেগেটিভ হয়ে যায় না? ওফ, আর কত সিগন্যাল খাবো, তাই তো? নেগেটিভ, নেগেটিভে ভরা চারিদিক, শুধু নেগেটিভ। চলুন, শেষ হয়নি এখনো। মুমূর্ষু রোগীকে, এমার্জেন্সি পেশেন্টকে ভর্তি করেছেন। ডাক্তার বাইরে বেরিয়ে বলল প্রচুর সিরিয়াস পেশেন্ট, ইমিডিয়েট অপারেশন করতে হবে। অপারেশন করতেও গেল, বাট পেশেন্টকে বাঁচিয়ে রাখতে পারল না। ডাক্তার এসে বলল পেশেন্ট নো মোর, পেশেন্ট নো মোর। তার নয়ের ওপর লম্বা টান দিয়ে বলে দিল আই এম সরি। হয়ে গেল, গল্প শেষ। ডাক্তারের মুখে এই কথাটা শোনার মানে গল্প শেষ হয়ে গেল পুরো। যতটুকু আশা ভরসা নিয়ে হসপিটালে দৌড়ানো হয়েছিল, সমস্ত দৌড়ানোটা একদম থমকে যায় পুরো। পেশেন্ট আর বেঁচে নেই। সেটা কারোর মা হতে পারে, কারোর বাবা হতে পারে, কারোর ভাই হতে পারে, কারোর বোন, কারোর স্ত্রী, কারোর স্বামী, তাই না? পৃথিবীর একটা মারাত্মক নো, যে নোটা শোনার পর প্রতিটা মানুষ ভেঙে চুরমার হয়ে যাই আমরা। এই ডাক্তারের মুখে পেশেন্ট নো মোর, এই শব্দটা শোনার পর এটা পৃথিবীর সেরা ধাক্কা দেয়া একটা নো, তাই না? এই নোটা যারা যারা শুনেছে ভেঙে গেছে পুরো পুরো। নেক্সট, তাহলে সারাদিন না 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 না, শুধু সারাদিন না শুনছি, আর কিচ্ছু নেই। সারাদিন অফিসে যান, স্যার একটা ছুটি হবে, বসের কাছে গিয়ে বললেন, সেখানে বললেন না। স্কুলে বাচ্চারা, ম্যাডাম বাড়িতে কালকে আমরা একটু বেড়াতে যাব ফ্যামিলি নিয়ে, বাবা বলেছিল স্কুলে জিজ্ঞাসা করতে ছুটি হবে। নো, টুমরো ইওর এক্সাম। তুমি কোথাও এখন যেতে পারো না বেড়াতে। টেল টু ইওর প্যারেন্টস। হয়ে গেল। বাড়ির টিউশন টিচারকেও বলুন, সেটা শরীর খারাপ, আজকে একটু বন্ধ রাখুন না। নো, মানে ছোট্ট বেলা থেকে এই নো শব্দটা শুনে 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 বড় হচ্ছে একটা মানুষ। সারাদিনে ইয়েস কভার শোনেন বলুন তো, একবারও শোনা যায়, কিন্তু 10-12টা না শুনি আমরা গ্যারান্টি। এম আই রাইট? তাহলে এই ছোট্ট থেকে না শুনে শুনে আমরা পাজেলড,
একটা মানুষ কি করে ভালো কাজ করতে পারে, বড় কাজ করতে পারে বলুন তো? প্রতিটা মানুষ, যারা টিভির পর্দার ওদিকে আছেন, যারা শুনছেন আজকের এই অনুষ্ঠান, তারাও কিন্তু একই কথা। নতুন বিবাহ হয়েছে, প্রথম বছর স্ত্রী গিয়ে স্বামীকে বলছে, হ্যাঁ গো, এবছর বাপের বাড়িতে মাকে বাবাকে একটু ভালো শাড়ি জামা কাপড় দেবো ভাবছি, ছোট বোনটাকে একটা ভালো ড্রেস কিনে দেবো ভাবছি। স্বামী গরম খেয়ে বলে দিল, না ওসব আমি পারবো না, এখন আর অফিসের ভীষণ চাপ, আর এই বছর বোনাস দেবে না বলেছে। নো। 1 বছর বিয়ে করা নতুন বউয়ের মন ভেঙে চুরমার হয়ে গেল। সারাদিন খেটে আসার পর স্বামী ঘরে প্রবেশ করার পর, গিন্নি একটু চা হবে? না, সংসারে তো থাকতে হয় না, সারাদিন কাজ করো আর তোমাদের কলুর বলদ হয়ে খেটে যাচ্ছি, এখন চা দিতে পারবো না, আগে আমার হাতের কাজ শেষ হোক তারপর চা নিয়ে আসবো। নো। স্বামীও সারাদিন অফিসে কুট কাচালি মুখোমুখি হয়ে অফিস কাচারি সেরে এসে বাড়িতে আবার নো। প্রতিনিয়ত প্রতি মুহূর্ত চারিদিকে শুধু না আর না শুনি আমরা। সুস্থভাবে বেঁচে থাকা যায় বলুন আপনি? দেখুন এখানেও শুধু না 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 না, সারাদিন একটাই শব্দ ঘুরে বেড়াচ্ছে কানের চারপাশে, না, আর কিচ্ছু নেই। সারা পৃথিবী জুড়ে প্রতি জায়গাতেই মানুষ নো। ওয়ার্ল্ডের কোথাও বাকি নেই, শুধু আমার পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষ, সারা পৃথিবী জুড়ে প্রতিটা মানুষ সারাদিনে 24 ঘন্টায় অন্তত 25 বার নো শুনি আমরা। কোথা থেকে লাইফের ডেভেলপমেন্ট হতে হবে? কোথা থেকে একটা ছাত্র সে ভালো ইমপ্রুভমেন্ট করবে? কোথা থেকে পাশ করার পর একটা ভালো চাকরি হবে যদি সারাদিন নো শুনি আমরা? ইটস নট পসিবল, নেভার। একটা মানুষের ক্ষেত্রে কখনো ইমপ্রুভমেন্ট করা সম্ভব নয়। এরপরেই তখন ফ্রাস্ট্রেশন চলে আসে, সত্যি আর জীবনে কিছু হলো না, কিচ্ছু হলো না জীবনে আর। ছেলেটি মেয়েটি পাশ করার পর তখন মাথায় হাত দিয়ে বসে পড়ে, কি করে চালাবো? এদিকে বাবা অসুস্থ, রিটায়ার হয়ে গেছে, মা একা সংসারের হাল টেনে টেনে পারছে না, কালকে হাঁড়িতে ভাত চড়বে কিনা সেটা জানি না, একটা চাকরি নেই, টিউশনির মাইনে পায়নি, চারিদিকে না। এবার বলুন তো, ওই ইয়াং ছেলেটি বা মেয়েটির মনের অবস্থা কি হবে? না মনে জীবনে আর কিছু হলো না? ঠিক এমন মুহূর্তে পালিয়ে যেতে ইচ্ছা করে, নাহলে সুইসাইড টেন্ডেন্সি এসে যায়, ঠিক এমন কিছু মুহূর্তে। ইটস ট্রু। নেক্সট। হসপিটালে বসে মুমূর্ষু ক্যান্সার রোগীটা বারবার নার্স, ডক্টর, আরএমও সবার মুখে এনার ক্যান্সার হয়েছে, বেশি দিন বাঁচবে না, আর বাঁচবে না, বেশি দিন বাঁচবে না, নেই আর বেশি দিন। এই সারা দিন এতগুলো লোক মুখের সামনে নো বলে যাচ্ছে, বাঁচবে না, বাঁচবে না। ওই পেশেন্টের মানসিকতা কি হয় বলুন তো? বেঁচে থাকার আর ইচ্ছাটা থাকে? হসপিটালের প্রতিটা স্টাফ একই কথা বলে যাচ্ছে, না বেশি দিন বাঁচবে না। কেন? ওই রুগীটার সামনে যদি বলতো আপনি ভালো হয়ে যাবেন, ভালো থাকবেন, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, তার কাছে কি একটু পজিটিভ বলা যেত না? নয় আপনি মিথ্যেই বললেন, কিন্তু একটা মানুষের বেঁচে থাকার জন্য তো বললেন, কি অসুবিধা ছিল? মুখের সামনে একদম জোর গলায় বলে যে আপনি তো বেশি দিন নেই, কেন চিৎকার চেঁচামেচি করছেন, কেন কাঁদছেন? আপনি এমনিতেও মারা যাবেন, অমনিতেও মারা যাবেন। এগুলো বলে কি খুব বড় ডাক্তার মনে হয় নাকি? আপনি একদম বড় ডাক্তার, ডিগ্রি পরিচয় দিয়ে গেলেন আপনি, কেন? খুব টাফ এই জায়গাগুলো, একদম টলারেট করতে পারি না, আমি পারি না। যদি একটা মানুষের বেঁচে থাকার জন্য আমাকে 4টে মিথ্যে বলতে হয় তো আমি বলবো, 100 বার বলবো। তবুও তো মানুষটা, যে মানুষটা 1 মাসের মধ্যে মারা যেত, সে আরো 1 বছর বেঁচে থাকবে, আরো 2 বছর বেঁচে থাকতে পারে। মানুষের ভালোবাসায়, যত্নে মানুষের আয়ু বাড়ে, বিশ্বাস করুন।
আমি আমার এই ছোট্ট ডাক্তারি জীবনে যেটা শিখেছি, আমার কথাটা মেনে দেখুন। আপনি আপনার বাড়ি মুমূর্ষু রুগী থাকলে তার যত্ন নিন, ভালোবাসুন, দেখবেন সেই রুগীটা এমনিই সুস্থ হয়ে উঠছে। আমার কাছে এরকম অফুরন্ত উদাহরণ আছে। বেগমপুর থেকে দুই ছেলে আসে, দুই ভাই, তার মাদের নিয়ে আমার কাছে। প্রায় বছর 5 হয়ে গেল। আমি আজও অবধি তাদের কাছে কোনোদিন, তার ভাইদের কাছে একটু হিন্টস দিয়েছি, তার মায়ের কাছে আজও অবধি কোনোদিন বলিনি তার মার ক্যান্সার হয়ে গিয়েছিল। তাকে ভালোবেসে, তাদের সাথে ইয়ার্কি ঠাট্টা করে, মজা করে, ওষুধ দিয়ে আজও সুস্থ সে। আমি আবার বলছি, আমি অনেক বড় ডক্টর নই, আমি এমন ইয়ার্কি ঠাট্টা করতে করতেই ডাক্তারি করি। সিরিয়াস কি হবে? আজ আছি কাল নেই, কি হবে? কিসের সিরিয়াসনেস? গম্ভীর গম্ভীর ব্যাপার। কেন নিজের ডিগ্রিটা আরো ভারী হয়ে যায় নাকি? হ্যাঁ, পারিনি আমি। আমার মনের অবস্থা যাই থাক, আমি পেশেন্টদের সঙ্গে হাসি ঠাট্টা করে এই করেই তো, হাজার বললে কম হবে, এতগুলো বছরে খুব একটা নেহাত কম রোগী তো হয় না এখন অবধি। একটা সময় ছিল 120, 150 এরকম পার ডে রুগী দেখতে হতো। এখন বয়স বেড়েছে, কমিয়েছি, তবুও 50-60টা রুগী এভরিডে বাঁধা দেখতেই হয় আমাকে। আমার অসুস্থ হবার ডেট নেই। আজ অবধি পশ্চিমবাংলার কোনো পেশেন্ট বলতে পারবে না যে আমার অসুস্থতার জন্য তারা তাদের চেম্বার থেকে ফিরে যেতে হয়েছে, না। হ্যাঁ, কোনো কারণে আমি বাইরে আছি, তার জন্য হয়তো ফিরে গেছে, কিন্তু আমার অসুস্থতার জন্য তাদের বুঝতেও দিইনি। তা বলে কি শরীর খারাপ হয় না? হয়। তাহলে মানুষের কাছে পজিটিভটা তুলে ধরাই দরকার। আপনার ভেতরে যন্ত্রণা থাকুক না, তবুও হাসুন, দেখবেন যন্ত্রণা কোথায় চলে গেছে। সামনের মানুষটার সামনে হাসুন, দেখবেন তার ভেতরে যন্ত্রণাটাও চলে যাবে, গায়েব। এই ছোট্ট হাসিটার মধ্যে যে কত ক্ষমতা আছে, কত পজিটিভ আছে, ইউ কান্ট ইমাজিন। চলুন দেখি। তাহলে পরের পেশেন্ট কি বলছে? আমি বোধহয় আর মা হতে পারবো না। ভাবুন তো, এই 30 বছর পার করার পরে যারা মা হতে এখনো পারেনি, তাদের কি ধরনের, কি মারাত্মক টেনশন নিয়ে থাকতে হচ্ছে। 30 বছর পরে আর মা নাও হতে পারে। যারা 35-এ পার করে গেছে তাদের তো আরো চান্স কম। সেই 15 বছর 10 বছর আগে বিয়ে হয়েছে, প্রথম 3 বছর বাচ্চা হয়নি, 5 বছর বাচ্চা হয়নি, কেউ কিছু বলেনি। থাক, নতুন বিয়ে হয়েছে, বাচ্চা পরে নেবে। কিন্তু 5 বছর পার হয়ে যাওয়ার পর নিজের বাপের বাড়ির নিজের মা, জন্ম দেয়া মা, সে খোঁটা দিতেও বাদ দেয় না ওই মেয়েটিকে যে কিরে বাবা, একটা মা, একটা বাচ্চা অব্দি এখনো হলো না তোর বোনের বাচ্চা হয়ে গেল তোর পরে বিয়ে হয়ে। মায়ের মুখে এই কথাটা শোনার পর নিজের মায়ের মুখে ওই মেয়েটি ভেতর থেকে না পুরো টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। এত বড় না, তার মার কি কোনোদিন উচিত হয়েছে মেয়েটিকে এরম ভাবে বলার? ভালো ডাক্তার দেখা মা, কারণ এটা ডাক্তারি প্রবলেমই তো হচ্ছে, গাইনোকোলজিক্যাল প্রবলেম হচ্ছে। আদারওয়াইজ হাজবেন্ডের প্রবলেম হচ্ছে, সিমেন্স অ্যানালাইসিস রিপোর্ট খারাপ। আদারওয়াইজ বন্ধা বাজ এসব আজকের ডেটে হয় না। এখন ট্রিটমেন্ট কিন্তু অনেক ইমপ্রুভ, অনেক ডেভেলপ করেছে। ওটা আগেকারের দিনে হতো, বন্ধা মেয়ে, ওর আর কোনোদিন এসব পাড়ায় জানা যেত। ওই পাড়ার বউটা না বন্ধা বাঁজ ছিল না, এখন আর শোনা যায়? কারণ এখন ট্রিটমেন্ট অনেক ইমপ্রুভমেন্ট। বেবি আসে না, আসার কি আছে? সিস্টেমেটিক্যালি অ্যান্ড টেকনিক্যালি তাদের দুজনের রিপোর্ট, স্বামী স্ত্রী যদি ঠিক থাকে, তাহলে সে মা হবেই, সে বাবা হবেই। তাহলে এটা একটা মানে জীবনের বড় নেগেটিভ
একটা হাজব্যান্ড ওয়াইফের কাছে যে তারা বাবা মা হতে পারবে না। নেগেটিভ না? আরো নেগেটিভ আছে। দেখুন, আমি বোধহয় আর হাঁটতে পারবো না। কেন? হাঁটুতে অস্টিওআর্থারাইটিস হয়ে গেছে। আর্থারাইটিস হয়ে গেলে হাঁটতে পারবে না কে বলেছে? কোন ভগবান বলে দিয়েছে আপনাকে? আমি আমার এই 24 বছর ডাক্তারিতে কয়েক লক্ষ রোগীকে হাঁটিয়ে দিয়েছি হাঁটুর অপারেশন ছাড়া। আজ অব্দি 10-12 বছরের পুরনো রোগীরাও এখনো দেখা করতে আসে। সামান্য টুকটাক অসুবিধে আবার তারা ওষুধ নিয়ে যায়, কিন্তু হাঁটুর অপারেশন হতে দেয়নি। নো নি রিপ্লেসমেন্ট। আমি ওটার বিরুদ্ধে ছিলাম একদম শুরুর মুহূর্ত থেকে, 2000 সাল থেকেই আজ অব্দি অপারেশনের বিরুদ্ধে। অপারেশন করে কজনের সুস্থ হয়ে গেছে মশাই? কম্প্রোমাইজ করে বেঁচে আছে অপারেশন করা রোগীরা, অ্যাডজাস্ট করে বেঁচে আছে। নর্মাল কোথায় হয়েছে? কে বলেছে আপনাকে অপারেশন করার পর নর্মাল হয়ে যায়? পৃথিবীর কোনো ডাক্তার নিজের বুকে হাত দিয়ে বলতে পারবে, যারা সার্জিক্যাল ডক্টর? সুতরাং যখন তাদের নির্মূল করা যায় না, আমি ওই বিদ্যায় যাইনি, যাব না। আমার বিদ্যা অপারেশন ছাড়া, আমি সেটাই করি। সুতরাং এই হাঁটতে পারবো না যাদের অস্টিওআর্থারাইটিস, তাদের নি রিপ্লেসমেন্ট করতেও হবে না। আপনি দেখুন তো হাঁটতে পারেন কিনা। আগে কটা দিন ওষুধ খান, তারপর পঞ্চকর্মা করুন, দেখুন তো হাঁটতে পারেন কিনা নি রিপ্লেসমেন্ট ছাড়া। নি রিপ্লেসমেন্টের পরে তো আপনি হুইল চেয়ারেও চলে যেতে পারেন, সারা জীবনটা হুইল চেয়ার, নিজের পায়ে আর কোনোদিন দাঁড়াতেও পারবেন না, হাঁটা তো দূরের কথা। তাহলে ওরম নি রিপ্লেসমেন্টের কি প্রয়োজন আছে? আমি তো চ্যালেঞ্জ করেই বলছি এই জায়গাটায়, বুঝে বললাম আমি ছোটখাটো ডাক্তার হতে পারি, যেটা না সেটা না। বলুক একটা সার্জিক্যাল ডক্টর যে নি রিপ্লেসমেন্ট করার পর উনি হাঁটবেন নর্মাল, বলুক, মুখে বলুক, লিখতেও হবে না। আর আমিও বলে দেবো আমার প্রেসক্রিপশন করার পর কোনো নি রিপ্লেসমেন্টের দরকার নেই, উনি হাঁটবেন। হ্যাঁ, কারো 3 মাস লাগতে পারে, কারো 6 মাস লাগতে পারে, সো হোয়াট। একটা হাঁটুর এত বড় অপারেশন যেটা মানুষটাকে পঙ্গু করে দিতে পারে, হ্যান্ডিক্যাপ করে দিতে পারে, আমি অত বড় রিস্ক নিতে দেবো না। যদি সেই রুগী আমার কাছে আসতে পারে বা আমাদের ইউনিটে, আমার ইউনিটে আমি একা নই, অনেক ডক্টর আছে। তাহলে এগুলো মাথা থেকে এই নেগেটিভ ব্যাপারগুলো বাদ দিয়ে দিন। কারণ এই চারিদিকে না শুনে শুনে, না দেখে দেখে রুগীগুলো এখন একই কথা ভাবতে শুরু করেছে, আমি আর ভালো হবনি বোধহয় গো, আমার ক্যান্সার হয়েছে, মরে যাবো বোধহয় ডাক্তারবাবু। ক্যান্সার হলেই মারা যায়, এই চিন্তাটা আপনাদের মাথা থেকে বের করুন। ভুল কথা। পৃথিবীর কোনো ডাক্তার যদি বলে থাকে, আমি তাকে ডাক্তার বলে মানি না। ক্যান্সার হয়ে গেলেই মারা যাবে, ভুল। সঠিক ট্রিটমেন্ট হলে হাজার হাজার নয় লক্ষ লক্ষ ক্যান্সার পেশেন্ট বেঁচে আছে, সেটা যে প্যাথিতেই হোক, সেটা আয়ুর্বেদই হোক, হোমিওপ্যাথিতেই হোক, ইউনানিতেই হোক, আর অ্যালোপ্যাথিতেই হোক। সঠিক সময় সঠিক ট্রিটমেন্ট হলে বেঁচে আছে। আমি ছোটখাটো ডাক্তার বলে আমার কাছে যে পেশেন্ট আসে, কি তার কাছে সব মারা গেছে? সবাই না? তাহলে তো আর চেম্বার বন্ধ হয়ে যেত, রুগী আর আসতো না। আজ অব্দি 50 থেকে 60 খানা ডেলি পেশেন্ট দেখি, এভরি ডে। আপনি কোথায় ট্রিটমেন্ট করাবেন ডাজন্ট ম্যাটার, কিন্তু মন থেকে আগে এটা ভাবতে শুরু করুন আপনি ভালো হবেন। আপনি ভালো হতেই পারেন, আপনার খারাপ হওয়ার কোনো জায়গা নেই, আপনি সুস্থ হবেন। নিজের মনকে বলতে থাকুন। কে বলেছে সুস্থ হওয়া যায় না? সরকার থেকে ঘোষণা ছিল, হুজ থেকে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছিল এইডস আর ক্যান্সারের কোনো ট্রিটমেন্ট নেই। এইডসের রোগীরা ম্যাক্সিমাম 10 বছর নাহলে 15 বছর পর মারা যাবেই। 25-30 বছর হয়ে গেছে বেঁচে আছে এইডস রোগী, দেখবেন। ব্যতিক্রম নয়, অনেক দেখাবো। বিকজ আমার কাছে এক্সেপশন ইজ নট এক্সাম্পল। ব্যতিক্রম কোনোদিন উদাহরণ হতে পারে না, আর আমার কাছে এগুলো ব্যতিক্রম নয়, রোজ দেখি, রোজ, অহরহ, প্রতিনিয়ত। তার মানে at first need think to yourself, আমি ভালো হব, আমার সুস্থ হতে হবেই, খারাপ হওয়ার কোনো জায়গা নেই। মনের জোর রাখুন,
মনের জোর পৃথিবীর সেরা মেডিসিন। মনের জোর থাকলে পৃথিবীতে এমন কোনো ওষুধ আবিষ্কার হয়নি যে আপনি কতটা সুস্থ হয়ে যেতে পারেন। মনের জোর রাখুন প্লিজ। যারা বয়স্ক মানুষ আজকে শুনছেন, আপনাদেরকে হাত জোর করে অনুরোধ, আপনারা ভালো হতে পারেন, অবশ্যই ভালো হয়ে যেতে পারেন, যে সমস্যাই থাকুক না কেন। কিন্তু আপনি যদি নিজে থেকে হেরে যান, আর ভালো হবনি, ভগবান তুলে নাও আমারে, তাকে ডাক্তারের 14 পুরুষ ভগবানেরও ক্ষমতা নিয়ে সুস্থ করতে পারে। বিকজ রোগী নিজেই বলছে আমি আর ভালো হব না। পজিটিভ থিঙ্কিং, ভালো কথা ভাবুন, ভালো ভাবুন, হ্যাঁ বলুন নিজেকে। আমি হেরে যেতে আসিনি, এই ভুবন দেখে যেতে এসেছি, চাহি না মরিতে আমি। এই কথাটা বলুন সকালবেলা ঘুম থেকে উঠে, সবার সাথে হেসে কথা বলুন, বাড়ির মনের মধ্যে ফুর্তি রাখুন। আপনি ভালো হতে বাধ্য, সুস্থ হতে বাধ্য। আর যদি বিশ্বাস না হয়, আমার চেম্বারে আসবেন কোনো একটা দিন, না কোনো ফিজ লাগবে না, এমনি আসুন বেড়াতে, আমার রোগীদের সাথে আপনাকে গল্প করাবো, একটু কথা বলাবো। এরকম কত বয়স্ক রোগী আছে, তাদের ডাক্তাররা বলে দিয়েছিল ভালো হবে না এটা সেটা, আজকে তারা ফুর্তি করে নতুন করে এখন তারা বেড়াতে যাচ্ছে। কেউ যাচ্ছে বৃন্দাবন, কেউ কাশ্মীর, কেউ দার্জিলিং। আমার টাইম হয় না, আমার রোগীরা যাচ্ছে, ভালো লাগে। তারা ভালোবেসে ছোট্ট ছোট্ট গিফট নিয়ে আসে, ওটাই আমার উপহার। আমার কাশ্মীর বেড়ানো হয়ে যায়, আমার দার্জিলিং বেড়ানো হয়ে যায়, আমার বেনারস বেড়ানো হয়ে যায়। মনে রাখে যে যে ডাক্তারবাবুর জন্য আজকে বেড়াতে আসতে পেরেছি, বৃন্দাবন থেকে ছোট্ট গোপালের মূর্তি, এটা আমার অনেক বড় ফিজ আমার জীবনের। এই আশীর্বাদেই চলছে, বিশ্বাস করুন। সত্যিই আমি অনেক বড় সড়ো ডাক্তার নই, কিন্তু পারি, অনেকগুলো ট্রিটমেন্টই পারি। সব না পারি, সব কি আর সে তো মহাপুরুষ হয়ে যেতাম। একটা ডাক্তার সব ট্রিটমেন্ট পারে কখনো? সম্ভব? নেক্সট কি বলছে দেখি। এই সুগার রোগীগুলো ধরেই নিয়েছে এরা, দূর বাবা, সে তো চিতায় ওঠার পর আমার এই সুগার ভালো হবে। চিতায় ওঠার পর ভালো হবে না। ডাক্তারবাবু বলে দিছে যে ওষুধগুলো বাঁচবে, বাড়ির লোককে কইবেন আপনার খাটিয়ার উপর তুলে দিতে। ডাক্তারবাবু মরে যাবার পর ওষুধগুলো দেবে কেন? যে পরের জন্মে আবার তো নিয়ে জন্মাবেন, এটা তো জেনেটিক্যাল, পরের জন্মে আবার হবে আপনার সুগার, তাই ওষুধগুলো নিয়ে খাটিয়ার সাথে একদম ওপরে। কেন কেন সুগার সারবে না কেন? আপনি দীক্ষা নিয়েছেন কোনোদিন? দেখবেন এরকম যারা সত্যিকারের মন থেকে দীক্ষা নিয়েছে, তাদের নিয়মে অনেকেই মাছ মাংস ডিম খায় না, তারা মারা গেছে। তার মানে তারা তাই স্বীকার করতে পেরেছে। তারা কি খারাপ আছে? আপনার থেকে ফুর্তিতে আছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তারা যখন মন চায় নাম জপ করছে, দিব্যি আছে, মাছ মাংস ডিম আর ইচ্ছাও হয় না, খেতেই হবে। কে দিব্যি দিয়েছে? আচ্ছা, ওনার নয় মাছ মাংস ডিম গেল, আপনাকে তো সুগার রোগী, আপনাকে বারণ করে নিত। সামান্য একটু মিষ্টি খেতে না করেছি, আলু কুমড়ো খেতে না করেছি, আর ফলগুলো খেতে না করেছি। তাও শশা খাবেন, জাম খাবেন, জামরুল খাবেন, শাকালু খাবেন, এতগুলো ফল আছে তো খান। আরো অনেকগুলো আছে, ড্রাগন ফল খাবেন, বিট খাবেন, অসুবিধে নেই। খেতে না করেছি অন্যান্য মিষ্টি ফলগুলো খাবেন না, আলু কুমড়ো খাবেন না, মিষ্টি খাবেন না। বাস এই তিনটে নিষেধ করাতে মহাভারত অশুদ্ধ হয়ে গেল। ওগুলোই খেতে হবে, ওগুলোই গিলতে হবে। মানে বাঙালি শুধু এসেছে গিলতে, আর কিছু নেই। কেন? আপনাকে তো ভালো হবার জন্য বলা হচ্ছে, সেটাও হয় না। আচ্ছা, নিয়ম করে ওষুধ খেতে বললে, না বিয়ে বাড়ি পড়েছিল তো খাওয়া হয় নাই 3 দিন ডাক্তারবাবু ওষুধগুলো। কেন 3 দিন ভুলে গেলেন? বিয়ে বাড়ি যেতে তো ভুলে যাননি? বিয়ে বাড়ি একটা মেনু কার্ড দেখে দেখে একবার কবজি ডুবিয়ে মারছেন কেন? তার বেলায় তো কোনো না নেই, রসগোল্লা আচ্ছা আরো 4টি দেন কেন? আপনার তো নিষেধ, আপনি জানতেন, কেন খাবেন? নিজেকে নিজে ফাঁকি দিলে জীবনে কি ভালো
থাকা যায়? আপনি তো নিজেকে ফাঁকি দিচ্ছেন আর আপনার পরিবারটাকে ভোগাচ্ছেন। আপনি ভুগছেন না, আপনার পরিবারকে টেনশন দিচ্ছেন, ভোগাচ্ছেন। কারণ আপনার সুগার বেড়ে গেলে আপনার চোখ অন্ধ হয়ে যেতে পারে, আপনার হার্ট অ্যাটাক হতে পারে, আপনার কিডনি ফেল হতে পারে। তারা তো জানে, আপনি সব জেনেও না জানার ভান করেন। আপনি সুগার রোগী, সুগার নিয়ে ঘর সংসার করছেন, সুগার নিয়ে জানেন, আর এদিকে বলে বেড়াচ্ছেন সুগার তো ভালো হয় না, ডাক্তার বলেছে একদম ঘাটে যাওয়া অবধি ওষুধ খেতে হবে। ইয়ার কি? আপনি নিজে ঘাটে যাবার ব্যবস্থা করলে আর ডাক্তার কি করবে আপনার জন্য বলুন তো? আপনি তো নিজে ব্যবস্থা করছেন ঘাটে চলে যাবার জন্য, এটা খেয়ে ওটা খেয়ে ওটাকে, মানে কিছুই বাদ দেন না। সব খাবার কি ভগবান পাঠাইছে আপনারে খাবার জন্য? কেন খাবেন? একটু নিয়মে আসুন, তাহলেই তো হয়। কেন করেন? আর নেগেটিভ ছড়িয়ে বেড়াচ্ছেন। আপনি নিজে সুগার রোগী, আরো 10টা সুগার রোগী বলে এ তো ভালো হয় না, সুগার রোগী কোন ডাক্তার কইছে ভালো হয়ে যায়, ও তাহলে ও ডাক্তার ভালো না। বুঝতে পারছেন? আমি যদি বলি সুগার ভালো হয়ে যাবে, আপনারাই আমার সম্বন্ধে নেগেটিভ ছড়াবেন। না না, সুগার ভালো হয় না সবাই কইতেছে, কি করে ভালো হবে? হয়, 100% হয় পজিটিভ। তাহলে এটা সারবে না, ওটা সারবে না, মধ্য কথা কিছুই সারবে না। তার মানে ওই ডাক্তারগুলোকে যারা বলে বেড়াচ্ছে কিছুই সারবে না, ওরা সত্যি কিছু সারাতে পারে না। প্রকৃতপক্ষে না 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 শুনে আমরা অভ্যাস করে ফেলেছি, তাই আমরা সারাদিন নেগেটিভ। এটা ত্যাগ করুন, এই নেগেটিভ শোনাটা ত্যাগ করুন। আর এই ছোট্ট গল্পটা আজকে আর না, পরের দিন শোনাবো। দারুণ গল্প। আজকে শোনাই কাজের কথা কিছু। নাম্বার 1, শিলিগুড়ি আগামী 7 তারিখ প্রচুর পেশেন্ট জড়ো হয়েছে। যাদের এখনো নাম লেখানো হয়নি, আগামী 7 তারিখ মানে বাকি নেই, কিন্তু বুধবার সকাল 9টা থেকে দুপুর 3টের মধ্যে আসতে হবে। আপনি বিকেল 5টা এলে কিন্তু হবে না, আমাদের বিকেলবেলা আবার ট্রেন ধরার আছে। ঠিক? তাই যারা আসবেন সকাল সকাল চলে আসুন, সকাল সকাল বাড়ি পৌঁছে যাবেন, নিজেরা রেস্ট পাবেন। সকলকে জানানো থাকলো, নিচে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে শিলিগুড়ি যারা পেশেন্ট দেখছেন আজকের অনুষ্ঠানে, মানে নর্থ বেঙ্গলের, নর্থ শিলিগুড়ি, নর্থ বেঙ্গলের একদম রায়গঞ্জ থেকে কার্শিয়াং অবধি সবাইকেই জানানো থাকলো, আমি আই উইল কাম 7 ফেব্রুয়ারি, 7 তারিখ আসছি। আর বারাসাত সম্বন্ধে আবার জানিয়ে দিই, মঙ্গলবার, শনিবার এবং রবিবার। আগামীকাল রবিবার চলে আসুন, যাদের নাম লেখানো আছে, সুন্দর করে আড্ডা দেওয়া যাবে। আর আগামীকাল সন্ধ্যা 7টায় রবিবাসরীয় আড্ডা আছে। আগামীকাল এই ছোট্ট যে গল্পটা আছে, গল্পটা শোনাবো আপনাদের। ঠিক? ঘড়ির কাঁটা দেখতে দেখতে তো শেষের দিকে চলে এসেছি। আমাকেও তো বিদায় নিতে হবে, সারাদিন পেশেন্ট দেখে তারপর আপনাদের কাছে অনলাইন করে তারপর আপনাদের কাছে আসতে চায়। আর যারা দূর থেকে ফোন করছেন বা আমাদের অনুষ্ঠান দেখছেন, তাদেরকে একটু বলে দিই, ঠান্ডা এখন কমে গেছে, তবুও বলবো না, কষ্ট যদি হয় আসার কোনো দরকার নেই। আপনি ভিডিও কলিংয়ে বুকিং করেন বা নর্মাল অডিও কল, ভিডিও কলেই করতে হবে, এর কোনো মানে নেই। আমাকে প্রবলেমটা ফোন করে জানাতে পারলেও প্রেসক্রিপশন হবে। তাই যদি দূরে বাড়ি হয়, ওখানে নিজে নাম্বারে, হেল্পলাইন নাম্বারে ফোন করে বলুন আমি ভিডিও কলে অথবা অডিও কলে দেখাতে চাইছি, তাহলেই হবে। আপনাকে ওরা সব ব্যবস্থা করিয়ে দেবে, কোনো চিন্তা নেই। 2 নম্বর, শনিবার এবং মঙ্গলবার এই দুটো দিনই ভিডিও বা অডিও কলে পেশেন্ট দেখা হয়, অন্য কোনো দিন নয়। তাই আবার সেই মঙ্গলবার, যাদের আজকে হয়ে গেল, আগামীকাল পরশুর মধ্যে যারা বুকিং হবেন আবার জড়ো করবেন, তো আবার আপনাদের সাথে মঙ্গলবার ভিডিও কলে বিকেল 4টে থেকে 6টা অবধি কথা হবে। কেমন? আর নতুন বছর যাচ্ছে, পজিটিভ থিঙ্কিং রাখুন, ভালো থাকবেন, সবাই ভালো থাকুন, পুরো পরিবারকে নিয়ে সুস্থ থাকুন। গুড নাইট।